হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজ আমরা কেপি কনস্টেবল মেন্স 2023-এর অঙ্ক প্রশ্নগুলির সমাধান দেখব। 1 নম্বর প্রশ্ন, কোনো ক্লাবের 35 জন সদস্যের গড় এভারেজ বয়স 15.2 বছর। 14 বছর বয়সী এক সদস্য চলে গেলে তার পরিবর্তে অপর এক সদস্য ভর্তি হওয়ায় তাদের গড় বয়স 15.5 বছর হলো। নতুন সদস্যের বয়স কত নির্ণয় করো। দেখো, 35 জন ছিল, তাদের গড় ছিল 15.2 করে। 14 বছরের একজন চলে যাচ্ছে এবং তার পরিবর্তে একজন আসছে। 14 বছরের একজন কিন্তু চলে যাচ্ছে। এখন একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, যার বয়স 14 বছর সে যখন চলে যাচ্ছে, সেই বয়সেরই যদি 14 বছরের মানে 14 বছর বয়সেরই যদি একজন ওখানে ভর্তি হতো, 14 বছর চলে যাচ্ছে, 14 বছর বয়সের একজন চলে যাচ্ছে, যদি সেই বয়সেরই একজন ভর্তি হতো, তাহলে কিন্তু গড়ের কোনো হেরফের হতো না, গড়ের কোনো পরিবর্তন হতো না। 14 বছর বয়সে একজন বেরিয়ে যাচ্ছে, তার পরিবর্তে 14 বছর বয়সে একজন ঢুকছে, তাহলে পরিবর্তন হতো না। কিন্তু এখানে দেখো বলেছে 15.5 হয়ে যাচ্ছে, মানে 15.2 ছিল, সেটা এখন 15.5 হয়ে যাচ্ছে গড় বয়সটা। তাহলে যে নতুন যে ছেলেটা ঢুকছে, নতুন যে সদস্যটা ঢুকছে, সে তো 14 বছর বয়স আনছে, প্লাস এক্সট্রা কিছু বয়স নিয়ে আসছে, যার ফলে 15.2টা বেড়ে গিয়ে 15.5 হচ্ছে। বোঝা গেল? তাহলে দেখো কত করে বাড়ছে, 0.3 করে বাড়ছে। 0.3 করে বয়স সবার বেড়ে যাচ্ছে। কতজন আছি এখানে? 35 জন আছি। তাহলে 35 জনের 0.3 করে যে এক্সট্রা বাড়ছে, এই বয়সটাই কিন্তু নতুন যে সদস্য সে বেশি এনেছে। 14 বছর তো এনেইছে, প্লাস এক্সট্রা বয়স, এই গুণফলটা বেশি নিয়ে আসবে। তাহলে এটা গুণ করো, দশমিক দিয়ে এটা গুণ করতে হবে। 3 5 15 5 হাতে রইলো 1, 3 3 9 রেখে 10, আর একটার আগে দশমিক, অর্থাৎ 10.5 বছর বয়স এক্সট্রা নিয়ে আসছে। 14 বছর তো আনছেই, প্লাস 10.5 এক্সট্রা নিয়ে আসছে, তাহলে আলটিমেটলি তার বয়স কত হবে? 24.5 বছর। বোঝা গেল? তো এইভাবে ট্রিক্সের মাধ্যমে কিন্তু অঙ্কগুলোকে করা যেতে পারে। নেক্সট দেখো, এক ব্যক্তি ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রয় করে 19% লাভ করে। যদি কোনো ছাড় না দিত, তবে কত শতাংশ লাভ হতো? দেখো, এখানে ক্রয় মূল্য এভাবে লিখবে, এটা অনুপাত মেথডে তোমরা করতে পারো। ক্রয় মূল্য, তারপর লিখবে বিক্রয় মূল্য, আর হচ্ছে ক্রয় মূল্য, লিখিত মূল্য, তারপর হচ্ছে বিক্রয় মূল্য, মার্ক প্রাইস, সেলিং প্রাইস। 15% ছাড় দিয়েছে ধার্য মূল্যের উপরে, লিখিত মূল্যের উপরে। তাহলে লিখিত মূল্য যদি 100 টাকা হয়, সে 15% ছাড়ে বিক্রি করছে, মানে ক টাকায় বিক্রি করছে? 15 টাকা কমে, অর্থাৎ 85 টাকায় বিক্রি করছে। তারপর বলেছে 19% সে লাভ করছে। আবার দেখো, ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, 19% লাভ করতে হলে তাকে ক টাকায় বিক্রি করতে হবে? 119 টাকায় বিক্রি করতে হবে। এটা ঠিক নিচে নিচে লিখতে হবে, 100-র সোজাসুজি 119-কে লিখতে হবে। আর বিক্রয় মূল্যের জায়গায় বিক্রয় মূল্যকে লিখতে হবে, ক্রয় মূল্যের জায়গায় ক্রয় মূল্যকে। এটা এখন আমরা যেটা পেলাম সেটা হচ্ছে অনুপাতে পেলাম। এটাকে আমি 5 দিয়ে কাটাকুটি করতে পারি, 5 17 85, 5 20 100। অনুপাত সমানুপাতের ক্লাস যদি আমার করে করে থেকেছো, তাহলে তুমি এটার সিম্পলিফাই করতে পারবে, মানে একটা অনুপাতে নিয়ে আসতে পারবে। এখানে দেখো 20:17 আছে, এখানে 100:119 আছে। এই 119 আর 17কে আমরা কি করব? একটা সংখ্যাতে নিয়ে যাব, মানে 119কে 119 আমি নিয়ে আসবো। অর্থাৎ 17কে যদি আমি 119 করতে চাই, তাহলে এখানে আমি 7 দিয়ে গুণ করব, আর এটাকে 7 দিয়ে গুণ করা মানে 20কেও আমাকে 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে মার্ক প্রাইসটা কত হয়ে যাচ্ছে এখন? 140, এটা 119, আর এটা হয়ে যাচ্ছে 100। একটা অনুপাতে আমি নিয়ে এলাম। ক্রয় মূল্য যদি 100 হয়, বিক্রয় মূল্য, লিখিত মূল্য হবে 140, আর বিক্রয় মূল্য হবে 119। এই অনুপাতটা বের করে দিলে অ্যান্সার তোমার হয়ে গেল। কিভাবে? দেখো, বলছে যদি কোনো সে ছাড় না দিত, মানে লিখিত মূল্য সে 100 টাকার জিনিসটা 140 টাকা লিখে রেখেছে, অর্থাৎ লিখিত মূল্যেই সে যদি বিক্রয় করতো, মানে 140টাই এখন যদি বিক্রয় মূল্য হয়ে যায়, তাহলে তার ক টাকা লাভ হচ্ছে? 100 টাকার জিনিসটা সে 140 টাকায় বিক্রি করছে, মানে তার 40 টাকা লাভ হচ্ছে। কতর মধ্যে? 100-র মধ্যে, অর্থাৎ তার 40% লাভ হচ্ছে। 100-র মধ্যে যেটাই তুলনা করা হবে সেটাই শতকরা লাভ হবে, অর্থাৎ এখানে তার 40% লাভ হচ্ছে। দেখো, এই অঙ্কগুলো আরো ফাস্ট করা যেতে পারে। ঠিক আছে, আমি তোমাদের বোঝাচ্ছি বলে একটু স্লো হচ্ছে। বেসিক ক্লাসগুলো যদি তুমি দেখে থাকো, তাহলে খুব সুন্দর এই অঙ্কগুলো তুমি করতে পারবে পরীক্ষায়। নেক্সট দেখো, 8 16 24-এর চতুর্থ সমানুপাতি বের করো। এটা দুই ভাবে করা যেতে পারে, ট্রিক্সের মাধ্যমে করা যেতে পারে। আর বেসিকটা আগে বলে দিই, চতুর্থ সমানুপাত বলেছে মানে 4 নাম্বার পজিশনে আমি এক্স কে রাখবো। ঠিক আছে, এটা সমানুপাতে রয়েছে, অর্থাৎ আমি এটাকে এইভাবে লিখতে পারি, 8/16 সমান 24/x। এখান থেকে x এর মান তুমি বের করো। 8 2 16, 2 24 48।
অর্থাৎ x সমান হবে 48। ঠিক আছে, জাস্ট কোনাগুনি গুণ হতো, 2 এর সঙ্গে 24 এখানে আমি গুণ করে 48 করেছি, কাটাকুটি কিন্তু যাচ্ছে না। চলো বোঝার সুবিধাতে এইভাবে লিখে দিই। x সমান কত হবে তাহলে? x সমান দেখো এই 24টার সঙ্গে 2টা গুণ হয়ে যাবে, অর্থাৎ 48 হয়ে যাবে উত্তর। এছাড়াও তুমি এটা তাড়াতাড়ি মুখে মুখেও করতে পারো। 8 এর সঙ্গে 2 গুণ করলে 16 হয়, তাহলে 24 এর সঙ্গে আমি 2 গুণ করে x এর মান পেয়ে যাব, অর্থাৎ 48। ঠিক আছে, নেক্সট, এটার বর্গমূল নির্ণয় করো। দেখো আমি তোমাদের বারবার বলে থাকি যে বর্গমূলের যে ট্রিক্সটা তোমরা ইউটিউবে দেখো, যে শেষ দিক থেকে দুটো করে ঘর, বিভিন্ন ট্রিক্স তোমরা কিন্তু ইউটিউবে দেখে থাকবে, ওই ট্রিক্সের মাধ্যমে এই অঙ্কটা তুমি একবার সলভ করে দেখাও, দেখো সলভ কিন্তু করতে পারবে না, তোমাকে বেসিক নিয়মেই কিন্তু এই সলভটা করতে হবে, নাহলে তোমাকে এগুলো গুণ করে করে দেখতে হবে। প্রত্যেকে দেখো 0-6 দিয়ে শেষ হচ্ছে, তুমি ট্রিক্সের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে না। সো বেসিক নিয়মটা আমি তোমাদের বারবার বলি প্রথম থেকে, যে বেসিক নিয়মটা শিখতে হবে। এখনকার যে পরীক্ষার কোশ্চেন হচ্ছে না, তোমাকে কিন্তু বেসিক নিয়ম জেনেই পরীক্ষায় বসতে হবে, নাহলে কিন্তু কমপ্লিট করতে পারবে না বাকিদের সঙ্গে। দেখো 281536 এটা আমরা সেই ছোটবেলায় যেভাবে বর্গমূল করতাম 9-10-এ, ঠিক সেই অনুযায়ী বর্গমূল করতে হবে। আর এটা করলে তোমার খুব যে বেশি টাইম লাগবে এমনটাও না। তো দুটো দুটো করে মাথায় দাগ দিয়ে দেবো। 5-5-25, 5-5-25, আমি নিয়মটা বলছি না যে কিভাবে, বেসিক নিয়মটা আমি বলছি না এখানে, সেটার জন্য আলাদা ভিডিও রয়েছে, তুমি দেখে নিতে পারো। 3, 5, 8 থেকে 5 বাদ যাচ্ছে 3, মানে এখানে 15 নামলো, 5-এর ডবল হবে, এখানে হবে 10, আবার 3 দিয়ে যাবে, 3-3-9, 30, তাহলে 5-এর কয় 14, 6, এখানে 36 নেমে যাচ্ছে। দেখো 5-3 দিয়ে স্টার্ট হচ্ছে বর্গমূলটা, 5-3 দিয়ে বর্গমূলটা স্টার্ট হচ্ছে, তাহলে একমাত্র অপশন সি এতেই আছে 5-3। বাকিগুলো দেখো এটা 5-8, 5-9, 5-4, এখানে আমি কিন্তু অঙ্কটাকে শেষ করে দিতে পারি। এটার উত্তর হয়ে যাবে অপশন সি, বাকিগুলো করার প্রয়োজন পড়বে না। তারপরেও তুমি যদি ট্রাই করতে চাও করতে পারো। তাহলে দেখো 53 ডবল এখানে আসবে 6, 106, এরপর দেখো এটা 106 দিয়ে করলে যাচ্ছে না, তার মানে এখানে একটা শূন্য দিতে হবে, এখানে শূন্য দিলে এখানেও একটা শূন্য দিতে হবে, আর তার ফলে 36টা নামবে। ঠিক আছে, এরপর তুমি এটাকে 6 দিয়ে চালিয়ে দাও, দেখবে এটা চলে আসবে। ঠিক আছে, অর্থাৎ 5306 হয়ে যাবে এটার বর্গমূল। ওকে, তো বেসিক নিয়মগুলো কিন্তু অবশ্যই শিখে রাখবে। এটা নিকটতম পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করো, এটাও আমাদের বেসিক নিয়ম দিয়েই করতে হবে। 5-9, এটার বর্গমূল করো। 4-4-এ 16, 5-5-25 যাবে না, 4-4-এ 16, 6-এর কয় 13, 4-3 7, এখানে 59, 4-এর ডবল 8। এরপর এখান থেকে দুটো ধাপে নিকটতম বলেছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, আমি যদি এটা 8 দিয়ে চালাই, তাহলে 8-8-এ 64, 4 হাতে রইল 6, আবার 8-8-এ 64 আর 6 হচ্ছে 72, রাইট? সরি, কত হলো? 8-8-এ 64, 4 6, 8-8-এ 64 আর 6 মানে 70, 70 এখানে আসছে 70, তাহলে এখানে 5-5 55, এখান থেকে আমি যদি 55 বিয়োগ করে দিই তাহলে একটা আমি পূর্ণবর্গ সংখ্যা পাবো। ঠিক আছে, সেটা হচ্ছে কত? 2304, 55 বিয়োগ করলে। এরপর দেখো আমি এটা 8 চালিয়েছিলাম, তাই না? এরপর যদি আমি এটাকে 9 দিয়ে চালাই, এইটাকে 9 দিয়ে চালাই, তাহলে দেখো কি কেসটা হচ্ছে। এটাকে আমি 9 দিয়ে চালাবো, তাহলে 9 দিয়ে চালালে দেখো 9-9 81, 1 হাতে রইলো 8, 8-9 72, আর 8-এ 80, তাহলে এটা বিয়োগ করো। 9 এর কয় 11, 2 11, মানে নিচেরটা থেকে আমি উপরটাকে বিয়োগ করছি, তাহলে 9 কয় 11, 2 11, 6, 6 এর কয় 10, 10.5, 42, অর্থাৎ আমি যদি 42 এটার সঙ্গে যোগ করে দিই তাহলে একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো। 2359 এর সঙ্গে যদি আমি 42 যোগ করে দিই তাহলে পূর্ণবর্গ সংখ্যা পাবো 1042, মানে 2401। তাহলে দেখো 2304ও একটা পূর্ণবর্গ সংখ্যা, আর 2401ও একটা পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যাটা হবে অ্যান্সার, কাছাকাছি বলেছে। ঠিক আছে, দেখো এখানে 55 বিয়োগ করে, মানে 2359 থেকে 55 ঘর পেছালে আমি পাচ্ছি 2304, আর আমি যদি 42 ঘর সামনের দিকে এগিয়ে যাই তাহলে পাচ্ছি 2401। তাহলে কোন সংখ্যাটা কাছে হচ্ছে? 42 ঘর সামনের দিকে গেলে যে সংখ্যাটা পাচ্ছি সেটা আমার কাছে হচ্ছে,
আর একটা 55 ঘর পেছনের দিকে পাচ্ছি, সেটা দূরে হয়ে যাচ্ছে। তাহলে নিকটবর্তী কোনটা হবে? সেটা হবে 2401, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে এটা সঠিক উত্তর। অনেকে ভুল করে 2304 কিন্তু করে আসবে, 2304 কিন্তু এটার উত্তর না। বোঝা গেল? খুব ভালো অঙ্ক, একদম বেসিক বেসিক জিনিস থেকে অঙ্কগুলো কিন্তু দিচ্ছে। 6 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি কত নির্ণয় করো। এটাও সেম আমাদের বেসিক নিয়মেই কিন্তু করতে হবে। 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হয়? 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা হয় 6টা 9। এখান থেকে আমাকে বর্গমূল করতে হবে, ঠিক আছে? 2 2 2, 9 9 81, এখানে আসছে 8 899। আচ্ছা, এখানে একটা চলে আসছে, তাই তো? 1 8 99 নেমে যাচ্ছে, 9 এর ডাবল 18। এরপর তুমি এটাকে 9 দিয়ে চালাবে, সব থেকে বড় 9 9 81 1, হাতে রইল 8, 8 9 72, শূন্য হাতে রইল 7, ঠিক আছে? 9 9 81 1, হাতে রইল 8, 8 9 72, শূন্য হাতে রইল 8, 9 8 17, 1701। তাহলে এখানে 8 হচ্ছে, এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 1, আর এখানে 99 নেমে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে দেখো 100, সরি 99 ডবল এখানে আসবে, 99 ডবল হচ্ছে 198। এটাকে তুমি আবার 9 দিয়ে চালাবে, 9 9 81 1, হাতে রইল 8, শূন্য 9 17, ঠিক আছে? তাহলে এটা বিয়োগ করলে কত পাচ্ছি আমি? 8 9 9 1, অর্থাৎ এই সংখ্যাটাকে বিয়োগ করতে হবে। এই 6টা 9 থেকে আমি বিয়োগ করব কত? বিয়োগ করব যেটা এক্সট্রা পাচ্ছি, মানে 1 9 9 8 বিয়োগ করব 1 9 9 8। যদি আমি বিয়োগ করি তাহলে কত অ্যান্সার আসছে দেখো, 1 0 0 8 9 9, মানে 998001। অপশন সি হয়ে যাবে এটার সঠিক উত্তর। বা একটা নিয়মও তুমি করতে পারো, 6 অঙ্কের যেহেতু বলেছে, তাহলে এদের যে বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটা আসবে সেটা 3টে 9-এর গুণফল দিয়ে যেটা আসবে, মানে 999 এর বর্গ যেটা হবে সেটাই উত্তর, ঠিক আছে? এটা 6 অঙ্কের বলেছে বলেই হবে। যদি 5 অঙ্কের বলতো তাহলে তুমি আবার করতে পারতে না, তখন তোমাকে আবার বেসিক নিয়মই করতে হতো। তাই অবশ্যই বেসিক নিয়মটা শিখে রাখবে। 7, একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে একটি স্থান অতিক্রম করে 40 মিনিটে গতিবেগে 10 কিমি প্রতি ঘন্টা কমে গেলে স্থানটির অতিক্রম করতে 48 মিনিট সময় লাগে। একটি নির্দিষ্ট গতিবেগ গেলে 40 মিনিটে সে গন্তব্যস্থলে অতিক্রম করতে পারে। 10 কিমি কম বেগে গেলে তার 48 মিনিট সময় লাগে। আমি ধরে নিচ্ছি তার গতিবেগটা, প্রাথমিক যে গতিবেগটা সেটা ছিল x কিমি প্রতি ঘন্টা, x। তাহলে সে আগে 40 মিনিট সময় লাগাতো, তাহলে আগে তার কতটা ডিস্টেন্সে যেত? x এর 40 মিনিট, মিনিটকে তুমি ঘন্টায় প্রকাশ করে দাও, ভালো করে বুঝবে। আমি ধরে নিচ্ছি তার আগের গতিবেগটা ছিল x, সে 40 মিনিটে একটা নির্দিষ্ট স্থান অতিক্রম করত, তাহলে আগে সে কতটা দূরত্ব যেত সেটা আমি বের করে নিলাম। আগে সে কতটা ডিস্টেন্স যাচ্ছে, এক্ষেত্রে ডিস্টেন্সটা আমি বের করে নিলাম। এখন তার গতিবেগটা 10 কমে যাচ্ছে, মানে আগে x ছিল এখন 10 কমে যাচ্ছে, তো অর্থাৎ x মাইনাস 10 হচ্ছে। এখন তার সময় লাগছে 48, তাহলে এখন কত কিলোমিটার যাচ্ছে দেখে নিচ্ছি, 48 গুণ করে দাও, এটাকে মিনিটে প্রকাশ করো, সরি ঘন্টায় প্রকাশ করতে হবে। নিচে 60 গেল, এই দুটোকে সমান করে দাও, তাহলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে। নিচেই 60 60 কেটে যাচ্ছে, এটা 4 10 এ 40, 4 12 48, আবার 2 দিয়ে যাবে, এটা 6, এখানে আসছে 5। তাহলে 5x সমান আমি পাচ্ছি 6 ইন্টু x মাইনাস 10। তাহলে 5x সমান 6x মাইনাস 60, এখানে 6x এখানে 5x, তাহলে অর্থাৎ x সমান হচ্ছে 60। অর্থাৎ আগে তার গতিবেগ কত ছিল? 60 কিমি প্রতি ঘন্টা। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, 48 লিটার মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত 7:5। ওই মিশ্রণে আর কত লিটার অ্যাসিড মেশালে মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত কত হবে? দেখো 7:5 ছিল, এখন কি অ্যাসিড আর ওয়াটার ছিল, ঠিক আছে? এখন অ্যাসিড আর জলের অনুপাত বলে দিয়েছে 3:2 করতে হবে আমাকে। কত লিটার কি মেশাতে হবে? অ্যাসিড মেশাচ্ছে, অর্থাৎ অ্যাসিডকে সে মেশাচ্ছে, তাহলে ওয়াটার কিন্তু ফিক্সড থাকবে। আগে ছিল 5, এখন হচ্ছে 2, এটাকে ফিক্সড রাখতে হবে, মানে সেম রাখতে হবে, ঠিক আছে? তাহলে 5কে আর 2কে সেম রাখার জন্য এই পুরো অনুপাতটাকে আমি 2 দিয়ে গুণ করব, এই নিচের এই 2টা দিয়ে গুণ করব ওয়াটারকে সেম রাখার জন্য, আর এই নিচের 2কে উপরের 5 দিয়ে গুণ করে দেবো, উপরের 5 দিয়ে গুণ করে দেবো, তাহলে দেখো ব্যালেন্স হয়ে যাবে। 7 2 14, এখানে 10, 15, এখানে 10। তাহলে দেখো জলের পরিমাণটা আগে 10 এখনো 10 সেম আছে, ঠিক আছে? আগে কত লিটার জল ছিল, মানে মিশ্রণটা কত লিটার ছিল? 48 লিটার ছিল। তাহলে 14 প্লাস 10 অর্থাৎ 24 রেশিও, 24 রেশিওর মান হচ্ছে 48। এখন দেখো
14টা হয়েছে 15, তাহলে অ্যাসিড আমি কত মেশাচ্ছি? 1 রেশিও মেশাচ্ছি। তাহলে 1 রেশিওর মান কত হবে? অর্থাৎ 2 লিটার আমাকে অ্যাসিড মেশাতে হবে, অপশন সি। ঠিক আছে। অনুপাত সমানুপাতের বেসিক ক্লাসগুলো যদি তোমার করা থাকে তাহলে এই অঙ্কগুলো কিচ্ছু নেই, কিচ্ছু নেই। দেখো, প্রিভিয়াস ইয়ারের উপরে ভিত্তি করে আমার একটা বই রয়েছে, কারণ তুমি দেখবে এই কলকাতা পুলিশের মেন্স বলো বা ডাব্লিউবিপির যে কোনো পরীক্ষা বলো, প্রিভিয়াস ইয়ার থেকে এরা কিন্তু কপি পেস্ট করে, একদম করে, এটা তুমি নিশ্চিন্তে থাকো, তার প্রমাণও আমি দেখিয়েছিলাম একটা ক্লাসে। সো তুমি যদি প্রিভিয়াস ইয়ারগুলো ভালো করে করে যাও, 2005 থেকে আজ পর্যন্ত যত হয়েছে প্রিভিয়াস ইয়ারগুলোই যদি তুমি ঠিকঠাক ভাবে করো, তাহলে কিন্তু অনেক প্রশ্ন তুমি কিন্তু খুব ইজিলি করতে পারবে। তো প্রিভিয়াস ইয়ারের উপরে একদম চ্যাপ্টার ওয়াইজ বই রয়েছে। এটা যেমন ডাব্লিউবিপি ওরিয়ার, এখানে দেখো পার্সেন্টেজ থেকে 52টা অঙ্ক, রেশিও প্রপোর্শন থেকে রয়েছে। ওকে, তো একদম চ্যাপ্টার ওয়াইজ তোমরা পিডিএফ পেয়ে যাবে। শুধু এমনটা না যে পিডিএফ পাবে, এর সলিউশনও কিন্তু তোমরা পাবে। প্রত্যেকটা পেজে কিউআর কোড রয়েছে, ঠিক আছে। এই যে কিউআর কোডগুলো রয়েছে, এই কিউআর কোডে যদি তুমি টাচ করো, এই পেজের ভিডিও সমাধান তুমি কিন্তু দেখতে পাবে। এমনকি একবার যদি তুমি পে করো, প্রত্যেকটা পেজের মানে প্রত্যেকটা বইয়ের শেষে আমাদের একটা স্পেশাল কিউআর কোড আছে। এই স্পেশাল কিউআর কোডটায় যদি তুমি ক্লিক করো, আপডেটেড বই অলওয়েজ তুমি ডাউনলোড করতে পারবে। আপডেট বই, এই বইটা ধরো একটা এক্সাম হয়ে গেল, সেই এক্সামের কোশ্চেনটা আমরা এই পিডিএফ এ আবার ইনক্লুড করে দিই ভিডিও সমাধান সহ, ঠিক আছে। তো এই আপডেটেড পিডিএফটাও তোমরা কিন্তু পেয়ে যাবে, যেমন লেটেস্ট যে এক্সামগুলো হয়ে গেছে তারও সমাধান আমরা এখানে কিন্তু আপডেট করে দিয়েছি। তো একবার যদি তুমি পে করো, বারবার তোমাকে পে করতে হবে না। সেইভাবে আমাদের জিকে বইও রয়েছে, জেনারেল নলেজ, একদম বিগত বছরের প্রশ্ন, এটা আপডেট হবে। 1370টা এমসিকিউ ছিল, এটা আরো বেড়ে যাবে কারণ দুটো এক্সাম আরো অ্যাড হয়েছে। সেম ওয়েতে আমরা একদম অধ্যায় ভিত্তিক এখানে এমসিকিউ দেওয়া আছে, এবং এমসিকিউ এর সঙ্গে এক্সট্রা ডেটাও দেওয়া রয়েছে যেটা তোমার হেল্প করবে, ঠিক আছে। এক্সট্রা ডেটাও তোমার দেওয়া রয়েছে এখানে। দেখো, এখান থেকে একটা কোশ্চেন কলকাতা পুলিশে এসেছিল যে চিরস্থায়ী বন্দোবস্ত কে করেছিল, বা সত্য বিলাম নীতি, সম্ভবত এটা এই প্রশ্নটা এসেছিল, সত্য বিলাম নীতি। ঠিক আছে, দেখো তাহলে কিন্তু রিপিট হচ্ছে, এবং এক্সট্রা যে ইনফরমেশন গুলো আমরা দিয়ে রেখেছি এটা কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকেও তোমার ইম্পর্টেন্ট হবে। এই প্রশ্নটা এসেছিল, কোথায় এসেছিল এই প্রশ্নটা? এসেছিল দেখো কেপি প্রিলিমস এসেছিল, আবার মেন্সে দেখো এই সত্য বিলোপ নীতি নিয়ে একটা কিন্তু প্রশ্ন এসেছিল। তাহলে খুবই কিন্তু হেল্পফুল হবে তোমার এই জিকে বইটাও। সিমিলারলি রিজনিং এরও সেম রয়েছে। তো এই বই, প্রত্যেকটা বই কেনার জন্য, একসঙ্গে কেনার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই 8926698266 SMS করো এবং বিস্তারিত জেনে নাও। আসা যাক ক্লাসে। দেখো 9 নম্বর প্রশ্ন কি বলেছে। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 8:3। 10 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 2:1। তাহলে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? এখন দিয়েছে 8:3, 8:3। 10 বছর পর হয়ে যাচ্ছে 2:1। তাহলে দেখ, এখানেও ব্যালেন্স করতে হবে আমাকে। এই 8 আর 3-এর পার্থক্য কত? 5। 2 আর 1-এর মধ্যে পার্থক্য কত? 1। এই 5 আর 1 এই গ্যাপটাকে কিন্তু মারতে হবে, সেম করতে হবে। তাহলে কি করব? নিচের এই 1টা দিয়ে উপরের অনুপাতটাকে গুণ করব, আর উপরের 5টা দিয়ে নিচের অনুপাতটাকে গুণ করব। তাহলে কি দাঁড়াচ্ছে? এটা এটা 8:3 যেমন তেমনই থাকছে, এটা 5 দিয়ে গুণ করলে হচ্ছে 10:5। এরপর ব্যালেন্স হয়ে গেছে। ব্যালেন্স হয়ে যাওয়ার পর আগের অনুপাতটা আর কোনো মূল্য নেই, ওকে কেটে দাও। 8:3, এখানে 10:5। তাহলে দেখো, আগে ছিল 8, এখন হচ্ছে 2, তার মানে কত রেশিও হচ্ছে? 2 রেশিও বৃদ্ধি পাচ্ছে। 2 রেশিও, আর এই 2 রেশিওর মানে কিন্তু 10 বছর। এখানে ঘটনাটা হচ্ছে 10 বছর পরে, অর্থাৎ এই 2 রেশিও গ্যাপ হচ্ছে না, গ্যাপটা হচ্ছে 10 বছরের গ্যাপ। তাহলে 2 রেশিওর মান হচ্ছে 10, 1 রেশিওর মান হবে কত? 5। প্রশ্নে কি বলেছে? পিতা ও পুত্রের বর্তমান বয়স কত। তাহলে এখন বর্তমানে 8 রেশিও, তাহলে 1 রেশিওর মান 5 হলে 8 রেশিওর মান হবে 40, 3 রেশিওর মান হবে 15, অর্থাৎ 40:15 হয়ে যাবে উত্তর 10-এরটা। তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ, তৃতীয়টির 3 গুণ। তিনটি সংখ্যার গড় দিয়ে দিয়েছে, বড় সংখ্যাটি কত? তিনটে সংখ্যা আমি ধরে নিচ্ছি এ বি সি। তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ, মানে প্রথমটা যদি 1 হয় দ্বিতীয়টা হবে 2, এবং তৃতীয়টির 3 গুণ। তৃতীয়টা যদি আবার 1 হয়, দ্বিতীয় সংখ্যাটা হবে 3 গুণ। বলেছে দেখো, দ্বিতীয়টি তৃতীয়টির 3 গুণ। তাহলে এটাকেও আমাকে অনুপাত সমানুপাত মেথডে ব্যালেন্স করতে হবে, ঠিক আছে। ব্যালেন্স করা তোমাদের আমি শিখিয়েছি। 2 আর 3 এটাকে আমি কমন সংখ্যা 6-তে ট্রান্সফার করব।
ঠিক আছে, 2 আর 3 এর লসাগু 6 দিয়ে ট্রান্সফার করবো। তাহলে 2 কে যখন আমি 6 ট্রান্সফার করেছি, 3 দিয়ে গুণ করেছি, তাহলে এর যে পার্টনার 1 রয়েছে একেও 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1 এর সঙ্গে 3 গুণ করে 3 নিচে রেখে দাও। আবার 3 কে যখন আমি 6 করেছি, 2 দিয়ে গুণ করেছি, তাহলে এর পার্টনারকেও আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করে নিচে রেখে দাও। তাহলে এটা হয়ে গেল ব্যালেন্স। এরপর সংখ্যাগুলো আমি ধরে নিচ্ছি, একটা 3x, একটা 6x, একটা 2x। তাহলে এদের গড় কত হবে? 3x প্লাস 6x প্লাস 2x বাই 3, এটা হচ্ছে এদের গড়। আর এটার মানই দিয়ে দিয়েছে 44। তাহলে ওপরটা যোগ করলে কত হচ্ছে? 9 আর 2 11x, নিচেই 3 সমান হচ্ছে 44। তাহলে x সমান কত হচ্ছে? দেখো 3টে এদিকে চলে যাচ্ছে, আর 11 দিয়ে এটা ভাগ যাচ্ছে 4 বার। তাহলে x এর মান হচ্ছে 12। প্রশ্নে কি জানতে চেয়েছে? বড় সংখ্যাটি নির্ণয় করো, মানে 6x এর মান। তাহলে 6x এর মান কত হবে? 6 12 72। অপশন ডি হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। নেক্সট, এ ও বি এর আগের বছরে আয়ের অনুপাত দিয়ে দিয়েছে 3:4। এ আর বি এর আগের বছরের আয় আর বি এর আগের বছরের আয়ের অনুপাত দিয়ে দিয়েছে। তাদের আয় এ বছর 2:3 এবং 4:5 অনুপাতে বৃদ্ধি পায়। এই জায়গাটা একটু ভালো করে বুঝবে। তাদের আয় এ বছরে 2:3 আর 4:5 অনুপাতে বৃদ্ধি পায়, মানে এর আয়টা 2:3 অনুপাতে বৃদ্ধি পাচ্ছে। জিনিসটা ঠিক কিরকম? এ যদি আগে 2 টাকা আয় করত, এ যদি আগে 2 টাকা আয় করত, এ এখন বর্তমানে 3 টাকা আয় করবে। ঠিক আছে? আবার বি যদি আগে 4 টাকা আয় করত, বি যদি আগে 4 টাকা আয় করত, বি ওল্ড, এখন বি ক টাকা আয় করবে? 5 টাকা আয় করবে। বোঝা গেছে জিনিসটা? তাহলে এ বছরে তাদের মোট আয় দিয়ে দিয়েছে, এর আয় কত নির্ণয় করো। দেখো, এ আগে 3 টাকা আয় করতো, তাহলে এখন এ কত টাকা আয় করবে? কি করে বের করবে? 3 এর সঙ্গে গুণ করবে কত? 3 এর 2। কি করে হচ্ছে? দেখো, এ আগে 2 টাকা আয় করলে এখন আয় করবে 3 টাকা। এ আগে 3 টাকা আয় করতো, তাহলে এখন আয় কত করবে? ঠিক আছে? তাহলে এটা ঐকিক নিয়ম করে দিচ্ছি আমি, একটা বুঝিয়ে দিচ্ছি। তাহলে 2 টাকা আগে আয় করলে এখন 3 টাকা করছে। আগে যদি 1 টাকা আয় করতো, তাহলে এখন 3 এর 2 করবে। আগে 3 টাকা আয় করছে, তাহলে এখন কত করবে? 3। জাস্ট ঐকিক নিয়ম কিন্তু বিষয়টা। ওকে, তাহলে এটার সঙ্গে আমি 3 এর 2 গুণ করব। আর তাহলে 4 এর সঙ্গে কত গুণ করব? দেখো, জাস্ট উল্টে দাও। এটা 4:5 ছিল, 5/4 হয়ে যাবে, 5/4। তাহলে এখন এই যে অনুপাত দুটো পাবো আমি, সেটা কি পাবো? এ আর বি এর নতুন ইনকাম পাবো। ঠিক আছে? তো 4 4 এটা কেটে দাও, 2টাকে এদিকে নিয়ে চলে আসো। তাহলে সিম্পলিফাই করলে কত হচ্ছে? 9:10। অর্থাৎ এ আর বি এর বর্তমান আয় হচ্ছে 9:10। ঠিক আছে? এখানে মোট আয় বলে দিয়েছে 28,500। এরপর তোমরা অনুপাত সমানুপাত জানো, তাহলে 19 রেশিওর মান হচ্ছে 28,500। ঠিক আছে? আমাকে বের করতে হবে এর আয়, মানে 9 রেশিওর মান বের করতে হবে। তাহলে 1 রেশিওর মান কত? 28,500 বাই 19 ইন্টু 9। 19 দিয়ে এটা নিশ্চয়ই যাবে। 19 একে 19, 5 19 95, দুটো শূন্য। 1500-কে 9 দিয়ে গুণ করলে হবে, 15 সঙ্গে 9 গুণ করলে 135, আর দুটো শূন্য। ঠিক আছে? তো তোমরা কিন্তু নামটা মুখস্থ রাখবে, বারবার বলি নামটা কিন্তু অবশ্যই মুখস্থ রাখবে। 8 জন পুরুষ বা 12 জন মহিলা 30 দিনে 1200 টাকা উপার্জন করে। 20 জন পুরুষ 24 জন মহিলা 5 দিনে কত টাকা উপার্জন করবে? জাস্ট ঐকিক নিয়ম। দেখে তোমার মনে হচ্ছে এটা সময় ও কার্যের অঙ্ক, তাই না? জাস্ট ঐকিক নিয়ম, নিজেদের মতো করে অঙ্কটা করো, দেখো হয়ে যাবে। দেখো, 8 জন লোক 30 দিনে 1200 টাকা ইনকাম করে। আর বলেছে 12 জন মহিলা 30 দিনে 1200 টাকা ইনকাম করে। আমাকে বলেছে 20 জন পুরুষ, 20 জন লোক আর 24 জন মহিলা 5 দিনে কত টাকা আয় করবে। ঠিক আছে? খুব সিম্পল জিনিস। 8 জন ম্যান 30 দিনে 1200 টাকা আয় করে, তাহলে একদিনে ক টাকা আয় করবে? 8 জন ম্যান একত্রে, 8 জন ম্যান একত্রে একদিনে ক টাকা আয় করবে? এটাকে 30 দিয়ে ভাগ করে দাও, অর্থাৎ 40 টাকা আয় করবে। বলো হ্যাঁ কিনা? আমি 8 জন লোককেই হিসাবটা করছি। ঠিক আছে? তাহলে 8 জন লোক একদিনে 40 টাকা ইনকাম করে, তাহলে 8 জন লোক 5 দিনে ক টাকা ইনকাম করবে? ইন্টু 5, মানে 200 টাকা ইনকাম করবে। 200 মানে 8 জন লোক তাহলে 5 দিনে 200 টাকা ইনকাম করছে। এখন আমাকে বলেছে 20 জন লোকের হিসাব বের করতে হবে। তাহলে 8 জন লোক যদি 200 টাকা ইনকাম করে 5 দিনে, তাহলে 20 জন লোক 5 দিনে ক টাকা ইনকাম করবে? তাহলে 200/8 ইন্টু 20। 4 দিয়ে এটা কাটো, 4 2 8, 4 5 20, 2 দিয়ে এটা 100 বার যাচ্ছে, অর্থাৎ 500 টাকা। তাহলে 20 জন লোক 5 দিনে
500 টাকা ইনকাম করবে। ঠিক আছে, এরপর দেখো 12 জন মহিলা 30 দিনে 1200 টাকা ইনকাম করবে, তাহলে একদিনে ক টাকা ইনকাম করবে? 40 টাকা। 5 দিনে ক টাকা ইনকাম করবে? 200 টাকা। তাহলে দেখো 12 জন মহিলা 5 দিনে 200 টাকা ইনকাম করে। আমাকে বলে 24 জন মহিলা কত টাকা ইনকাম করবে, তাহলে 24 জন মহিলা 5 দিনে ক টাকা ইনকাম করবে? 12 ডাবল 24, তাহলে 200 ডাবল মানে 400 টাকা ইনকাম করবে, তাহলে প্লাস 400, অর্থাৎ 500 প্লাস 400 900 টাকা উপার্জন করবে। ঠিক আছে, সব সময় যে তোমাকে গতানুগতিক ফর্মুলা দিয়েই করতে হবে এমনটা কিন্তু না, একদম সিম্পল, তুমি তোমার নিজের কনসেপ্ট ইউজ করেও কিন্তু করতে পারো। অঙ্ক কিন্তু খুব কঠিন আসে না। একটি বইয়ের প্রাথমিক মূল্য 1250 টাকা, পরপর 3বার বইটির মূল্য এত পার্সেন্ট করে হ্রাস পাচ্ছে। তো দেখো 1250 টাকা ছিল, প্রথমে 10% হ্রাস পাচ্ছে মানে 90% হয়ে যাচ্ছে, তারপরে 20% হ্রাস পাচ্ছে মানে 80% হয়ে যাচ্ছে, তারপরে 40% হ্রাস পাচ্ছে মানে 60% হয়ে যাচ্ছে। এখান থেকে জাস্ট কাটাকুটি করে দাও, অ্যান্সার চলে আসবে, অন্য কিচ্ছু ভাবার দরকার নেই। তাহলে উপরে কটা শূন্য হচ্ছে দেখো, কাটাকুটিটা এইভাবে করতে পারো, উপরে এই একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, 4টা শূন্য হচ্ছে, তাহলে নিচে 4টা শূন্যকে কেটে দাও। ঠিক আছে, 4 2500, 5 25 125, 4 2 8, তাহলে কত হচ্ছে দেখো, 5 ইন্টু 2 মানে 10, আর এখানে 9 6 54, 54 ইন্টু 10 মানে একটা শূন্য লেগে যাবে জাস্ট, অর্থাৎ অপশন ডি। নেক্সট, এটার গসাগু নির্ণয় করতে বলেছে। দেখো গসাগু নির্ণয় করার দুটো প্রসেস, একটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে, একটা এই তলায় তলায় এইভাবে লিখে লিখে। ঠিক আছে, তো আমরা এখানে ভাগ প্রক্রিয়ার সাহায্যে করবো। যখনই বড় বড় সংখ্যা দিয়ে দেবে, আমরা ভাগ প্রক্রিয়াটা ট্রাই করব। এখানে 252 ছোট দিয়ে আমি প্রথমে ভাগ করব, 252 দিয়ে আমি ভাগ করব 1008কে। দেখো এটা 4 বার চলে যাচ্ছে, 4 2 8, 4 2500, 4 বার চলে যাচ্ছে, তার মানে 1008কে 252 ভাগ করছে। এরপর আমি আবার 252 দিয়ে ভাগ করব 1260কে। দেখো তো এটা যাচ্ছে কিনা, 5 দিয়ে, 5 শূন্য, 5 বুঝে 125, 26, এটা আবার 5 দিয়ে, মানে 160কেও 252 ভাগ করে দিচ্ছে, 1260কেও 252 ভাগ করে দিচ্ছে। এরপর আবার এই 252 দিয়ে চেক করব আমি 1764কে। 1764 মানে 5 7 25 175, 7 দিয়ে চালাই দেখি, 7 দিয়ে 14 4 হাজার 1, 175 76, হ্যাঁ চলে যাচ্ছে। তার মানে দেখো 252 কিন্তু বাকি সবগুলোকেই ভাগ করছে, তাহলে 252 হয়ে যাবে এটার গসাগু। ঠিক আছে, নেক্সট, একটি ট্যাঙ্কে এ ও বি নল দ্বারা ভর্তি হয়, সি নল দ্বারা খালি হয়। এ কি করে, ভর্তি করে, বি খালি করে, আর সি এখানে সরি, এ ভর্তি করে, বিও ভর্তি করে, সি খালি করে। ঠিক আছে, তো সি এর উপরে আমি মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। এ ও বি নল যথাক্রমে 72 মিনিট ও 90 মিনিটে ভর্তি করতে পারে। এ 72 মিনিটে, বি 90 মিনিটে ভর্তি করতে পারে। সবকটি নল খোলা থাকলে 2 ঘন্টায় ভর্তি হয়, মানে এও খোলা রয়েছে, এও ভরছে, বিও ভরছে, আর সি বের করছে, তখন 2 ঘন্টা সময় লাগে। দেখো আগের গুলো মিনিটে ছিল, তাহলে 2 ঘন্টাকে মিনিটে প্রকাশ করতে, মানে 120 মিনিটে ভর্তি হচ্ছে। এ ও বি একত্রে 12 মিনিট চলেছে, এ আর বি 12 মিনিট চলার পর তাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে সি নলটাকে চালানো হচ্ছে, আর সি এর নল কি, খালি করা কাজ, সি খালি করছে, তাহলে বলছে কত মিনিটে ট্যাঙ্কটি খালি হবে। তাহলে এখানে এই অঙ্কটার ক্ষেত্রে প্রথম আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে ক্যাপাসিটি বের করা, মানে এর ক্ষমতা, এ মিনিটে কত লিটার করে জল ভরছে, বি মিনিটে কত লিটার করে জল ভরছে, সি মিনিটে কত লিটার করে জল খালি করছে, সেটা আমাদের ফার্স্ট অফ অল বের করতে হবে। বুঝতে পারলাম, সেটা আমাদের ফার্স্ট অফ অল বের করতে হবে। তাহলে কি করবে, এই 72, 190 আর 120 এদের লসাগু নিয়ে নিতে হবে। ঠিক আছে, তো এইভাবে তুমি নাও লসাগু, 72 90 120। দেখো তুমি যদি এই নল চাবাচ্ছার অঙ্ক বা সময় কার্যের অঙ্কে প্র্যাকটিস করে থাকো, তাহলে কিছু কিছু লসাগু তোমার মুখস্থ থাকবে, যেমন 12 15 10 এদের লসাগু 60 হয়, 72 90 120 এদের লসাগু 360 হয়। ঠিক আছে, তো এগুলো তোমার মুখস্থ হয়ে যাওয়ার কথা, যদি না মনে থাকে যেভাবে আমরা লসাগু বের করি সেই অনুযায়ী করো। ঠিক আছে, তো 6 দিয়ে চালিয়ে দাও, 6 12 72, 6 15 90, 6 20, তোমাকে যে সবসময় ছোট দিয়ে চালাতে হবে এমনটা কিন্তু না, 6 দিয়ে সবগুলোকে যাচ্ছে, আমি 6 দিয়ে চালিয়ে দিলাম। এবার 5 দিয়ে চালিয়ে দাও, 12 5 3 15, 5 4 20, এবার তুমি 4 দিয়ে চালাও, 4 3 12, এখানে 3, এখানে 1, আবার 3 দিয়ে চালিয়ে দাও, তাহলে 1 1 1, তাহলে কত আসছে, 6 ইন্টু 5 4 3, 5 30, এখানে 12 36, 360, 360 হচ্ছে লসাগু। ঠিক আছে,
এরপর দেখো 72 দিয়ে ভাগ করলে কত হবে, 72 দিয়ে ভাগ করলে হবে 5, 5 সাথে 35 36, 90 দিয়ে ভাগ করলে হবে 4, 4 9 36, আর 120 দিয়ে ভাগ করলে হবে 3। ঠিক আছে, অর্থাৎ এ 5 লিটার ভরছে, বি মিনিটে 4 লিটার করে ভরছে, আর তারা একত্রে একত্রে 3 লিটার করে ভরছে মিনিটে। এ বি সি একত্রে 3 লিটার করে, মানে সি এর কাজ কি, বের করা, তাই না? এ আর বি একত্রে 9 লিটার ভরছে, আর সি সেখান থেকে কিছুটা খালি করে দিচ্ছে, হ্যাঁ কি না, সে কিছুটা খালি করছে, সেজন্যই তো 3 লিটার করে হচ্ছে। বুঝতে পারলে আমি কি বলতে চাইছি? সি কিছুটা খালি করছে, সেজন্যই কিন্তু সে 3 লিটার করে ঢুকছে ভেতরে। অর্থাৎ তাহলে সি কত লিটার করে খালি করছে? 6 লিটার করে খালি করছে, বলো হ্যাঁ কি না? তবেই তো 9 লিটার থেকে 6 লিটার বেরিয়ে যাচ্ছে, মানে 9 লিটার ঢুকছে আর 6 লিটার বেরিয়ে যাচ্ছে, তাহলে 3 লিটার আলটিমেটলি ঢুকছে। ঠিক আছে, তাহলে সি এর যে কাজটা, ক্ষমতা, সেটা হচ্ছে 9 লিটার প্রতি মিনিট খালি করা। ওকে, এখন বলেছে এ আর বি 12 মিনিট চলেছে, তাহলে এ আর বি 12 মিনিটে কত লিটার জল ভরেছে? এ আর বি একত্রে 9 লিটার করে জল ভরতে পারে, তাহলে 12 মিনিটে 9 ইন্টু 12 লিটার জল ভরেছে। আর সি এই জলটাকে খালি করবে, তাহলে 6 করে খালি করবে, তাহলে 6 দিয়ে ভাগ করে দাও, 6 দিয়ে 12, 9 দিয়ে 18, অর্থাৎ 18 মিনিটে ট্যাঙ্কটা খালি হয়ে যাবে। ঠিক আছে, মানে 12 মিনিটে এ আর বি যতটা জল ভরবে, সেই জলটাকে সি 18 মিনিটে খালি করতে হবে। ওকে, 100 থেকে 300-এর মধ্যে 11-এর গুণিতকগুলির সমষ্টি কত? এটা মাল্টিপলস হবে। কত দেখো তো, এখানে 11-এর গুণিতক বলেছে, তাহলে 11-কে 9 দিয়ে গুণ করলে হবে 99, আবার 11-কে 10 দিয়ে যখন আমি গুণ করব তখন পাবো 110। ঠিক আছে, তারপরে 11-কে যখন আমি 11 দিয়ে গুণ করব 121 পাবো। অর্থাৎ আমাকে বলেছে 100 থেকে 300-এর মধ্যে গুণিতক, তাহলে 100 থেকে 300-এর মধ্যে মানে 110 থেকে শুরু হবে, 121 কোথায় গিয়ে শেষ হচ্ছে দেখো, 300-কে আমি 11 দিয়ে ভাগ করবো, মানে 11-এর সঙ্গে এখানে কত গুণ করলে 300-র নিচে আমি সংখ্যাটা পাবো সেটা বের করছি। তাহলে আমি প্রথমে এটা 2 দিয়ে চালাবো, 22 ও 80 আসছে, তারপর 7 দিয়ে চালাবো, 7 তো আসছে, তার মানে আমি 27 গুণ করলে যেটা পাই সেটা হচ্ছে 297। অর্থাৎ 100 থেকে 300-এর মধ্যে এই গুণিতকগুলো রয়েছে, 11-র এই গুণিতকগুলো রয়েছে, এটা আমাকে যোগ করতে হবে। এরপর এবার যোগটা একটু ট্রিক্সের মাধ্যমে খুব সাবধানে করতে হবে। তুমি যদি এই 110, 120, 257 এভাবে লিখে লিখে যোগ করতে যাও তাহলে হবে না। আমরা যোগ করব এই সংখ্যাগুলোকে, 11 ইন্টু 10, 11 ইন্টু 11, এই করতে করতে 11 ইন্টু 27 পর্যন্ত যেটা যাবে। তো কিভাবে হচ্ছে দেখো, 11 ইন্টু 10 এই যোগটা করব, 11 ইন্টু 11, 11 ইন্টু 12, এই করতে করতে 11 ইন্টু 27 পর্যন্ত আমরা কিন্তু যোগটা করব। তো প্রথমে দেখো প্রত্যেকের কাছে 11 কমন আছে, তাই না, 11 রয়েছে, তো 11 আমি কি করতে পারি, কমন নিয়ে নিতে পারি। তো 11 যদি আমি কমন নিয়ে নিই, তাহলে ফার্স্ট ব্র্যাকেটে পড়ে থাকবে 10, 11, 12, এই করতে করতে 27 পর্যন্ত থাকবে। তাহলে 11-এর সঙ্গে এই যোগফলটা আমাকে বের করে নিতে হবে। ঠিক আছে, তো এটা সমান্তরাল প্রগতিতে আছে, এটা কিভাবে বের করবে, প্রথমটার সঙ্গে শেষটাকে যোগ করে, মানে 10-এর সঙ্গে 27-কে যোগ করো, 10-এর সঙ্গে 27 মানে 37, তাকে 2 দিয়ে ভাগ করে দাও, এটা হলো গড়। এখানে কতগুলো সংখ্যা রয়েছে, 10, 11, 12, এই করতে করতে কতগুলো সংখ্যা রয়েছে, তাহলে কি করে বের করবে, 27 থেকে 10 বাদ দিয়ে দাও 17, 17-এর সঙ্গে 1 যোগ করে দাও 18। ঠিক আছে, এগুলো দেখো, এগুলো ছোট ছোট জিনিসগুলো হয়তো তুমি বুঝতে পারছো না যে এত মনে রাখা যায় নাকি, এগুলো বেসিক জিনিস, যদি তুমি সিস্টেমেটিক্যালি করো তাহলে এগুলো কিন্তু খুব ইজিলি করতে পারবে। ঠিক আছে, তো তুমি ম্যাথসের কোনো একটা কোর্স নিতে পারো, বা আমার ম্যাথসের রেকর্ডেড কোর্স রয়েছে, তুমি ওটাও নিতে পারো। ওগুলো ওখানে এগুলো একদম পুঙ্খানুপুঙ্খভাবে একদম জিরো লেভেল থেকে পড়ানো আছে। তো 2, 9, 18, তাহলে আমাকে গুণ করতে হবে 11, 37 আর 9। ঠিক আছে, তো 11 দিয়ে গুণ করা সহজ, আমি প্রথমে 37-কে 9 দিয়ে গুণ করবো, 7, 9, 63, 3 হাতে রইলো 6, 3, 9, 27, আর 6 হচ্ছে 33, তাহলে 333 হচ্ছে, এটাকে আমি 11 দিয়ে গুণ করবো, তার মানে নিচে এক ঘর ছেড়ে 333 লিখে দেবো। তাহলে 3, 6, 6, 3, এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমাকে অঙ্ক করতে করতে শিখতে হবে, ট্রিক্স গুলো। তাহলে অ্যান্সার হয়ে যাবে ডি, অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। কোনো সংখ্যাকে 53 দিয়ে গুণ করার বদলে এক ছাত্র ভুল করে 35 দিয়ে গুণ করলো, সঠিক উত্তর থেকে 1260 কম পেল, তাহলে সংখ্যাটি কত ছিল? আমি এখানে ধরে নেবো সংখ্যাটি ছিল এক্স, তাহলে এক্স এর সঙ্গে তাকে 53 গুণ করতে বলা হয়েছে, সে গুণ করেছে কত, 35। এর ফলে কি হচ্ছে, আগের সংখ্যার থেকে সে কম পাচ্ছে, মানে বিয়োগ করলেই আমি 1260 পাচ্ছি, 1206 পাচ্ছি, সে কি আগের সংখ্যার থেকে 1206 কম পাচ্ছে, বলে দিয়েছে দেখো, সে 1206 কম পাচ্ছে।
এখান থেকে আমাকে এক্স এর মান বের করে নিতে হবে, তাহলে অ্যান্সার চলে আসবে এক্স। দেখো এখানে এক্স কমন নিলে 53 আর 35 বিয়োগ করে দাও। 53 থেকে 35 চলে আসবে, বিয়োগ করলে কত হচ্ছে, 5 আর 17, এদিকে 5 8, এদিকে 1 18 হচ্ছে, রাইট? 18, তাহলে এক্স ইন্টু 18 সমান হচ্ছে 1206। তাহলে এক্স সমান কত হবে, বাই 18। এখান থেকে কাটাকুটি করে এক্স এর মান বের করে দাও। 3 দিয়ে যাবে, 3 6 18, 3 4 12 40, 3 2 6, 6 দিয়ে এটা আই থিঙ্ক চলে যাবে, 6 6 36 42, 6 7 42, অর্থাৎ 67। অপশন ডি হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। নেক্সট, দুটি সংখ্যার যোগফল ও ভাগফল যথাক্রমে 240 ও 4 হলে সংখ্যা দুটির গুণফল কত? দেখো সংখ্যা দুটো আমি ধরে নিচ্ছি এক্স আর ওয়াই, এদের যোগফল বলে দিয়েছে 240 আর ভাগফল বলে দিয়েছে, মানে এক্স কে যদি আমি ওয়াই দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাবে 4। ঠিক আছে, তাহলে সংখ্যা দুটির গুণফল নির্ণয় করতে বলেছে, মানে আমাকে এক্স আর ওয়াই এর গুণফল নির্ণয় করতে বলেছে। দেখো এখান থেকে এক্স সমান আমি লিখতে পারি 4y, এখান থেকে এক্স বাই ওয়াই সমান 4 যদি হয়, এক্স সমান আমি 4y লিখতে পারি। এখানে আমি এক্স এর মানটা বসিয়ে দিলাম, 4y প্লাস ওয়াই সমান হচ্ছে 240, তাহলে 5y সমান হচ্ছে 240, তাহলে ওয়াই সমান কত হবে, বাই 5, 5 দিয়ে এটা কাটো, 5 দিয়ে 10, মানে 24 দিয়ে 48, তাহলে ওয়াই এর মান আমি 48 পেয়ে গেলাম। তাহলে এক্স এর মান এখান থেকে আমি বের করে নিতে পারি, এক্স এর মান কত হবে, 4 ইন্টু 48, 4টে 32 2, হাতে রইলো 9, 4 4 16, সরি হাতে রইলো 3, 16 আর 3 19, 192। তাহলে এক্স এর মান পেলাম 192 আর ওয়াই এর মান পেলাম 48, জাস্ট গুণ করে দাও, 192 ইন্টু 48, 8 2 16, 6 দিয়ে শেষ হচ্ছে, দেখো প্রত্যেকটাই 6 দিয়ে শেষ হচ্ছে। তো 192 কে 48 দিয়ে গুণ করতে হবে, তো অত ট্রিক্স ভাবার সময় নেই আমার কাছে, আমি জাস্ট তলায় তলায় ছোটবেলার নিয়ম করে দেবো। 8 2 16, 7 হলো 1, 8 9 72, 1 73, 7 8 7 15, 4 2 8, 4 9 36, 7 হলো 3, 4 3 7, যোগ করে দাও 6 1, 4 5 11 2, এটা হলো 1, 8 আর 1 9, 9216, অপশন এ। ঠিক আছে, নেক্সট, কোনো ভগ্নাংশে হরের সাথে 3 যোগ করলে ভগ্নাংশটি হয় 1/2 আর লবের সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটি হয় 1। তো এই অঙ্কটা অপশন টেস্টের মাধ্যমে তুমি খুব সুন্দরভাবে করতে পারবে। একটা ভগ্নাংশের কি হয়, উপরে থাকে লব আর নিচেই থাকে হর, এটা কিন্তু মাথায় রাখবে, অনেক সময় ভুল হয়ে যায়। 3 যোগ করলে 1/2 হয়, যদি আমি হরের সঙ্গে বলে দিচ্ছি, দেখো হরের সঙ্গে যদি আমি 3 যোগ করি ভগ্নাংশটা কত হবে, 1/2। এখানে দেখো প্রথমটা রয়েছে কি 3 এর 7, 3 এর 7 অর্থাৎ 7 এর সঙ্গে মানে নিচের সঙ্গে আমি যদি 3 যোগ করিস তাহলে 10 হয়ে যাবে, মানে ভগ্নাংশ হয়ে যাবে 3 এর 10, 1/2 কি হলো, হলো না, তাহলে অপশন এ হবে না। বিটা ছিল দেখো 2 এর 5, নিচের সঙ্গে যদি আমি 3 যোগ করি হরের সঙ্গে, তাহলে সংখ্যাটা কি হচ্ছে, 2/8 হচ্ছে, কাটাকুটি করলে হচ্ছে দেখো 4, 1 এর 4 হচ্ছে, 1 এর 2 তো হচ্ছে না, তাহলে বিও হবে না। 3 এরটা দেখো 5 এর 7 ছিল, নিচে আমি 3 যোগ করব, তাহলে 5 এর 10 হলো, তাহলে এটা কাটাকুটি করলে দেখো 2, 1 এর 2 হয়ে যাচ্ছে, তাহলে অপশন সি হয়ে যাবে উত্তর। তারপরেও দেখো আরেকটা ট্রিক্স আমাকে যে চেক করতে হবে, সেটা হচ্ছে লবের সঙ্গে যদি আমি 2 যোগ করি তাহলে 1 হয়ে যায়। দেখো ভগ্নাংশটা ছিল 5 এর 7, লবের সঙ্গে মানে মাথায় যদি আমি 2 যোগ করি তাহলে দেখো 7/7 মানে 1 হয়ে যাচ্ছে, তাহলে এটাও মিলে যাচ্ছে, তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ডি কে চেক করার প্রয়োজন নেই। নেক্সট, একটি বিদ্যালয়ে যত সংখ্যক ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তত সংখ্যক 50 পয়সা করে দিচ্ছে, ছাত্রছাত্রীর সংখ্যা কত? ঠিক আছে, তাহলে দেখো আমি ধরে নিচ্ছি এখানে ছাত্রছাত্রী ছিল x জন, তত সংখ্যক 50 পয়সা করে দিচ্ছে, মনে রাখবে x জন ছিল, প্রত্যেককে ওই x টা 50 পয়সা করে দিচ্ছে, ভালো করে বুঝো, যতজন ছাত্রছাত্রী ছিল তত সংখ্যক 50 পয়সা করে দিচ্ছে। যদি এখানে 5টা যদি ছাত্রছাত্রী থাকে তাহলে প্রত্যেকে কত টাকা করে দিচ্ছে, 5 ইন্টু 50 পয়সা, তত সংখ্যক 50 পয়সা দিচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমি ধরে নিচ্ছি এক্সটা ছাত্রছাত্রী ছিল, প্রত্যেকে তাহলে এত পয়সা করে দিচ্ছে, এক্স ইন্টু 50 করে দিচ্ছে। এখন 50 পয়সাকে টাকায় পরিণত করব, মানে আমি বলতে পারি এক্স ইন্টু হাফ টাকা করে দিচ্ছে, তাহলে এক্স জন ছিল, প্রত্যেককে এক্স ইন্টু হাফ টাকা করে দিচ্ছে, তাহলে কয় টাকা চাঁদা উঠবে, তাহলে এক্স এর সঙ্গে আবার এক্স ইন্টু হাফ আমাকে গুণ করতে হবে, এত টাকা চাঁদা উঠবে। প্রশ্নে বলেছে কত টাকা চাঁদা উঠেছে, 1800 টাকা চাঁদা উঠেছে। এখানে 50 পয়সাকে টাকা করার কারণ কি জানো, এই যে টাকা দিয়েছে এখানে 1800 টাকা, তাই 50 পয়সাকে টাকা করলাম, বা তুমি 1800 টাকে পয়সাতে পরিণত করতে পারতে। এখান থেকে এক্স এর মান বের করো, ঠিক আছে, তাহলে এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার, এই দুইটা এদিকে গেলে গুণ হয়ে যাবে, 18 সঙ্গে 2 গুণ করলে 36 হয়ে যাচ্ছে, পাশে দুটো শূন্য, এটার বর্গমূল কত করলে কত হবে 60, 36 এর বর্গমূল করলে হবে 60।
অর্থাৎ 60 জন ছাত্রছাত্রী ছিল। নেক্সট, এখানে এক্স এর মান বের করতে বলেছে। 2 পূর্ণ 1 এর 16, এটাকে প্রথমে ভেঙে নিই। 16 দিয়ে 32 আর একে 33/16 ইন্টু 3/x ইন্টু 1 পূর্ণ 57, এটা 9 7 মানে 16/9 সমান হয়ে যাচ্ছে 11। ঠিক আছে, তো এখানে এক্স এর মান বের করতে বলেছে। এখানে যে নিচে এক্সটা রয়েছে এই এক্সটাকে আমি এখানে নিয়ে আসতে পারি, আর এইখানে যে 11 রয়েছে এই 11টাকে আমি নিচেই নিয়ে আসতে পারি। ঠিক আছে, কাটাকুটি এটা নিয়ম আর কি, বা সরলের। নিচে যেহেতু এটা ভাগ হয়েছিল এক্সটা, আমি ওদিকে গেলে গুণ করতে পারি, আর উপরে 11টা উপরে ছিল সেটা নিচে চলে গেল। এখান থেকে কাটাকুটি করো, 16 16 এটা কেটে যাচ্ছে, 11 দিয়ে এটা 3 বার যাচ্ছে, 3 3 9, এই নিচের 9টাকে ক্যান্সেল করে দিচ্ছে। তাহলে এক্স এর মান কি পড়ে থাকবে? শূন্য নাকি? না, এখানে কাটাকুটি করে কোনো সংখ্যা নাই, তার মানে শূন্য নয়, এক্স এর মান হবে 1। ঠিক আছে, অপশন এ। সমাধান করো। এটা অ্যালজেব্রা থেকে খুব ভালো একটা অঙ্ক। অ্যালজেব্রার যে কোর্সটা রয়েছে সেখানে এই অঙ্ক আমি করেছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান যদি এটা হয় তাহলে এটার মান কত হবে দেখো, খুব ভালো করে বুঝবে। হ্যাঁ, এটা আমি ডিটেলসই করাবো তোমাদের। এটা এই দুইটা আমি গুণ করে দিচ্ছি এখানে, 2a মাইনাস 2b। এটা দেখে অ্যান্সার করা যায়, বেসিকটাকে দেখে নাও, তারপরে তুমি দেখে অ্যান্সার করতে পারবে। এখন আমি সব সংখ্যাগুলোকে সমানের বাঁ দিকে নিয়ে আসছি। এ স্কোয়ার, আমি এ স্কোয়ারের পাশেই 2a-টাকে রাখবো। বি স্কোয়ারের পাশে আমি এই 2b-টাকে রাখবো। আচ্ছা, 2a-টা মাইনাস হবে কারণ এদিকে গেলে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। আর সি স্কোয়ারের পাশে আমি 2c-কে রাখবো, আর প্লাস 3 সমান হচ্ছে 0। এই প্লাস 3টাকে আমি 3টে প্লাস 1-এ লিখতে পারি, এভাবে প্লাস 1 করে পারি না? 3টাকে আমি প্লাস 1 করে লিখলাম। এই মাইনাস 3টা সমান এদিকে গেল, প্লাস 3 হলো, সেটাকে 3টাকে ভাঙলাম। এরপর আমি সাজাবো, কি করব? এ স্কোয়ার মাইনাস 2a এর পাশে আমি এই একটা 1-কে নিয়ে আসবো। আবার বি স্কোয়ার প্লাস 2b এই একটা নিয়ে আসবো আমি এখানে। আবার সি স্কোয়ার প্লাস 2c আর একটা 1-কে নিয়ে আসবো। দেখো, এটা আমি জাস্ট সাজালাম, আর কিছু করিনি। এটা হচ্ছে কিসের ফর্মুলা? a মাইনাস 1 তার হোল স্কোয়ার ফর্মুলা। এটা হচ্ছে বি প্লাস 1 তার হোল স্কোয়ার ফর্মুলা, আর এটা হচ্ছে সি প্লাস 1 তার হোল স্কোয়ার ফর্মুলা সমান 0। যদি এরকম কেস থাকে, প্রত্যেকটা সংখ্যার বর্গ করলে যোগফলটা যদি আমি 0 পাই, তাহলে এখানে আমি বলতে পারি a মাইনাস 1 এর মান হবে 0, বি প্লাস 1 এর মান হবে 0, আর ভেতরে সি প্লাস 1 এর মান হবে 0। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি a এর মান কত পাচ্ছি? 1। এখান থেকে b এর মান কত পাবো? -1। এখান থেকে c এর মান পাবো -1। এই মানটাই এখানে বসিয়ে দাও। 2a মানে 2 ইন্টু 1 মাইনাস 3b, b এর মান -1, আর 4c, c এর মান -1। তাহলে 2 মাইনাস মাইনাস প্লাস 3 -4, তাহলে 5 -4 অর্থাৎ 1 হয়ে যাবে। এটার উত্তর অপশন এ। ঠিক আছে, এটা হলো বেসিক নিয়ম। এরপর যদি তুমি আমার ক্লাস করে থাকেছো তাহলে কি করবে? এটা দেখে উত্তর করে দেবে। এ বি এর সি এর মানটা বের করা হচ্ছে তোমার এখানে মেন কাজ, আর কোনো কাজ নেই। তাহলে এ বি সি এর মান কোথায় লুকিয়ে থাকবে? এই যে ফার্স্ট ব্র্যাকেটে 2 কমন নেওয়ার পরে যেটা পড়ে থাকে এইখানে এ বি সি এর মান লুকিয়ে আছে। কিভাবে? এর মান দেখো হবে, এর মান হবে, এর পাশে কি আছে? 1 আছে, 1। বি এর মান কি হবে? বি এর পাশে মাইনাস আছে, তাহলে -1। সি এর মান কি হবে? সি এর পাশে মাইনাস আছে, -1। এটাই হয়ে যাবে এ বি সি এর মান। এটাই আমরা এখানে বের করলাম। ঠিক আছে, তো অ্যান্সার এভাবেই করতে পারো তোমরা। নেক্সট 23-এরটা, এ বি সি সমান 13, এটা হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা যে ফর্মুলা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আমরা কি জানি? একটা ফর্মুলা জানি, এ প্লাস বি প্লাস সি। যদি তুমি অ্যালজেব্রা ক্লাস করে থাকো, এই দুটো অঙ্ক হুবহু কমন। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি বি সি সি এ। ঠিক আছে, তো এখান থেকে জাস্ট আমাদের মানগুলোকে বসাতে হবে। এ প্লাস বি প্লাস সি এর মান কত? 13, তাহলে 13-র বর্গ একবারে করে দিচ্ছি 169। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই মানটা আমরা বের করব, এটাকে ধরে নিচ্ছি এক্স, এই মানটাকে বের করব। আর 2 ইন্টু, দেখো এটার মান দিয়ে দিয়েছে এ বি বি সি সি এ, এটার মান দিয়ে দিয়েছে 50, তাই না? তাহলে এটা হচ্ছে কত? 100 হয়ে যাচ্ছে এই জায়গাটা। তাহলে এক্স এখানে আছে 100, 100 এদিকে বাদ চলে যাচ্ছে, মানে 69। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, সরল করো। তো সরল করার সময় এই যে সংখ্যাগুলো রয়েছে, মানে পূর্ণ ভগ্নাংশ, এটাকে মানে কি অপ্রকৃত ভগ্নাংশতে পরিণত করে নিতে হবে, মিশ্র ভগ্নাংশটাকে। 8 পূর্ণ 1-2 মানে 16 একে 17, 17/2 মাইনাস 3 পূর্ণ 1 আছে 3 4 12, 13/4
ভাগ আছে 1 পূর্ণ 1-এর 4, 4 একে 5/4, 1-এর 2, 1 পূর্ণ 1-এর 2 মানে 3-এর 2 মাইনাস 1-এর 3 মাইনাস 1-এর 6। ঠিক আছে, এটা রয়েছে। এরপর তুমি কি করবে, ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে মানে এই কাজটা আগে করতে হবে। 3-এর 2 মাইনাস 1-এর 3 মাইনাস 1-এর 6, এটা লসাগু কত হবে? 6 হবে লসাগু। 6 দিয়ে করলে 3 3-এ 9, 2 এখানে 1, 9 আর 2-এ 7 হচ্ছে, 7 থেকে 1 মানে হচ্ছে 6/6 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 6/6। তাহলে 6/6 মানে এই পোর্শনটা আমি কত পাচ্ছি? 1 পাচ্ছি, 1। তাহলে হাফ, তাহলে এখন দেখো পুরোপুরি এটা কেটে যাচ্ছে, 5-এর 4 মাইনাস হাফ হয়ে যাচ্ছে। তাহলে এখানে 4 লসাগু হবে। তাহলে এটা 5 মাইনাস 2 হয়ে যাচ্ছে, 2 2 4 2 হয়ে যাচ্ছে, মানে এখান থেকে কত পাচ্ছি দেখো? 3-এর 4 পাচ্ছি। তাহলে সেকেন্ড ব্র্যাকেটে টোটালটা হয়ে যাচ্ছে 3-এর 4। তাহলে এখানে 13/4 ভাগটাকে গুণ করলে হয়ে যাবে 4/3। তাহলে 4 4 কেটে যাচ্ছে, 13/3। 17/2 মাইনাস 13/3, 6 লসাগু হবে। 3 17 51, 13 2 26। তাহলে এটা 4 5, এখানে 3 2 25/6 মানে 4 6 24, 4 পূর্ণ 1-এর 6 হয়ে যাবে। এটা উত্তর, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট এবং লাস্ট প্রশ্ন, সরল করো। সেম ভাবে আমরা করব, 1-এর 2 ভাগটাকে সবসময় আমরা গুণে পরিণত করে নেবো। ঠিক আছে, তাহলে এটা উল্টে যাবে, 4/3 হয়ে গেল। আবার গুণ করে দেবো, 3-এর 2 হয়ে গেল। নিচে কি আছে? 2/4 আছে, তাহলে 2 গুণ 1-এর 4 এইভাবে করে নেবো। এইটা ভাগ রয়েছে, দেখো ভাগটা যেমন আছে তেমন থাক এখানে। কেন? কারণ এখানে দেখো এর কথাটা রয়েছে, মানে আমাকে এই কাজটা আগে করতে হবে। ঠিক আছে, এই কাজটাকে আগে করতে হবে। আমি ফার্স্ট ব্র্যাকেটে এইভাবে লিখে দিচ্ছি গুণ আকারে। এর কাজ কি? গুণ আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বুঝিয়ে দিলাম, এই কাজটা আমাকে আগে করতে হবে। তাহলে এখানে 5 5 কেটে যাচ্ছে, 4 এটা 2 যাচ্ছে এখানে। এটা ভাগ 2, দেখো ভাগ নিচেই 2 আছে, এটাকে যদি আমি গুণ করি, মানে এই পোর্শনটাকে যদি আমি গুণ করে উল্টে দিই, তাহলে 2টা আবার উপরে চলে যাবে। ঠিক আছে, পরের লাইনে করছি এটা। এটা কাটাকুটি করে নিই আগে, 3 3 এটা কেটে যাচ্ছে, সরি 3 3 এটা কেটে যাচ্ছে, নিচেই 2 দিয়ে এটা 2 বার যাচ্ছে, উপরে 2 যাচ্ছে। তার মানে উপরটাই পড়ে থাকছে 1, আর নিচেই পড়ে থাকছে দেখো হাফ, আর এটা ভাগ দিয়ে পড়ে থাকছে হাফ। ওকে, আই থিঙ্ক কোথাও ভুল হলো কি, জাস্ট এ মিনিট। 1-এর 2 এটা 4-এর 3, আচ্ছা আবার করি, দাঁড়াও কোথাও একটা মিস্টেক করেছি। 1-এর 2 4-এর 3 3-এর 2, আর এখানে আসছে 2/4 মানে 1-এর 4 ভাগ এটা 5-এর 8, তো 5 5 কেটে যাচ্ছে, 1-এর 2। ঠিক আছে, সো এখানে 2 2 4, এই 4 কেটে যাচ্ছে, 3 3 কেটে যাচ্ছে, তাহলে উপরে 1 পড়ে থাকছে, নিচে পড়ে থাকছে হাফ। আচ্ছা, ভাগ দিয়ে এটা থাকছে হাফ। ঠিক আছে, তাহলে দেখো এই 2টা উপরে চলে যাবে, তাহলে 2 এই ভাগটাকে গুণ করলে এই 2টা আবার উপরে চলে যাবে, মানে 2 2 4 হয়ে যাবে। এটার উত্তর অপশন ডি হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। ঠিক আছে, আমরা টোটাল এখানে 25টা প্রশ্নের সমাধান দেখলাম কলকাতা পুলিশের। হ্যাঁ, তোমরা যারা ম্যাথস বইটা কিনতে চাও, ম্যাথস রিজনিং জিকে তোমরা যারা কিনতে চাও, এখন অফার চলছে। ঠিক আছে, 8926698266 নাম্বারে হোয়াটসঅ্যাপ করো এবং বিস্তারিত জেনে নাও। ঠিক আছে, তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল নেক্সট ক্লাস, টেক কেয়ার।